অরুণাচল প্রদেশে আবারও হস্তক্ষেপ চীনের। স্মরণ করাচ্ছে শিখ রেজিমেন্টের যোগিন্দর সিং সাইনের কথা। গোলাবারুদ শেষ হওয়ার পরেও নিজের জীবন আত্মবলিদান দিয়েছিলেন। পরে তার চিতাভস্ম ভারতে পাঠিয়েছিল। চীন কি ছিল সেই ভয়াবহ স্মৃতি? এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দায়ের আগেও আমরা দেখেছি যে চীন অরুণাচল প্রদেশ নিয়ে তাদের কিছু নাম নিয়ে দাবি করছিল, আর এবার এক অদ্ভুত দাবি নিয়ে এসেছে চীন। বিস্তারিত জানান। চীন যে দাবিটা করছে এবং অনেকগুলো জায়গার নাম পর্যন্ত বদল করে দিচ্ছে এবং অরুণাচলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ভারত এ ব্যাপারে বারবার এই প্রশ্নটা তুলছে, কিন্তু চীনের সঙ্গে ৬২ সালের যে যুদ্ধ, সেই যুদ্ধের স্মৃতি আজও অমলিন। এবং এই যে ফুটেজটা আমরা দেখাচ্ছি, এটা কিন্তু একটা অদ্ভুত ঘটনা। কেননা আত্মবলিদান দিয়েছিলেন শিখ রেজিমেন্ট, এবং শিখ রেজিমেন্ট মানে কিন্তু সেটা অনেক প্রথম শিখ রেজিমেন্ট, এবং সেটা কিন্তু স্বাধীনতা প্রাপ্তির আগে ব্রিটিশ যুগের যখন আর কি ভারতীয় সেনা আর ব্রিটিশ সেনা যৌথভাবে রেজিমেন্টটা গড়ে তুলেছিল, সেই সময়কার ঘটনা। এবং সেই সময় তিনি এই যোগ দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন আর কি ব্রিটিশ রাজ চলছে, তখন এই শিখ নেতা, শিখ সামরিক নেতা, তিনি সেখানে আত্মনিয়োগ করেছিলেন এবং বারংবার বিভিন্ন যুদ্ধে, শুধু বিশ্বযুদ্ধ নয়, তারপর অরুণাচলে যখন সীমান্তে যখন চীনের সঙ্গে যুদ্ধ, তখন তিনি একটা বিরাট সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। পরমবীর চক্র তিনি পেয়েছিলেন এবং তিনি মিরাটে তার বাড়ি ছিল। কিন্তু একটা অদ্ভুত ঘটনা হয়েছিল, যেটা সাধারণত চীনে কর্তৃপক্ষরা কখনো করে না। তার যে মৃতদেহ, অর্থাৎ তার শহীদের যে মৃতদেহ, সেটাকে সামরিকভাবে, সামরিক কায়দায়, সামরিক বৈভবের সঙ্গে তাকে ফেরত পাঠানো হয় এবং সেই বডি, সেই মরদেহ তার স্ত্রী, তার কাছে সেই মরদেহটা পৌঁছে দেওয়া হয় মিরাটে। এটা একটা বিরল ঘটনা। এই ঘটনার স্মৃতি, যোগিন্দর সিং সাহানির সেই ভয়াবহ স্মৃতি, সেই ভয়াবহ স্মৃতিটা মনে করিয়ে দেয় যে চীন সেই সময়েও কিন্তু ভারতের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে কতখানি আক্রমণাত্মক ছিল এবং কীরকমভাবে এটা একটা আত্মবলিদানের যে ঘটনায় যে শরীরটাকে যে ফেরত পাঠানো, তার মধ্যে দিয়ে একটা জেস্চার ছিল, একটা মিলিটারি জেস্চার ছিল, যেটাও চীন সবসময় করে না। কিন্তু এই মুহূর্তে যখন ভারত এবং পাকিস্তানের সঙ্গে একটা ছায়া যুদ্ধ শুধু নয়, একটা অঘোষিত যুদ্ধ, 4 দিনের অন্তত যুদ্ধ হয়ে গেল, তখন কিন্তু চীন আর পাকিস্তানের অক্ষ সেটা কিন্তু এখনো বিরাজমান। সুতরাং আজ যদি চীন এবং পাকিস্তান হাইপোথেটিক্যালি, কেননা যুদ্ধের সময় সব রকমের পসিবিলিটি নিয়েই তো সমর শাস্ত্র, সেখানে কিন্তু চীন আর পাকিস্তান যদি একযোগে, এখন তো আবার বাংলাদেশও দোষও রয়েছে, বাংলাদেশের ইউনুস চীনে যাচ্ছেন, চীন তার প্রতিনিধিকে, বিদেশমন্ত্রী তাদের প্রতিনিধিরা তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করছে, বাংলাদেশে যাচ্ছে, আইএসআই প্রধান ঘন ঘন বাংলাদেশে যাচ্ছে। তাহলে এখন যদি চীন, পাকিস্তান, বাংলাদেশ, মূলত চীন আর পাকিস্তান একযোগে যুদ্ধ ঘোষণা করে ভারতের সঙ্গে, তাহলে কিন্তু দুটো ফ্রন্টে যুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ অরুণাচল প্রদেশ একদিকে যেরকম কাশ্মীর সীমান্ত, আর একদিকে এই যে অরুণাচল প্রদেশটাও কিন্তু ভালনারেবল। সেই কারণে এখন ভারত নতুন করে ৬২ সালের যুদ্ধ নেহেরুর কাছে অপ্রত্যাশিত ছিল। ভোলানাথ মল্লিক তখন তিনি এক্সটার্নাল ইন্টেলিজেন্স রয়ের, তখন তিনি হচ্ছেন প্রধান। তখন তো হয়নি, তো ইন্দিরা গান্ধীর সময় হলো। তখন তিনি সার্বিকভাবে গোয়েন্দা প্রধান ছিলেন, ইন্টারনাল এক্সটার্নাল দুটোরই। এবং তিনি, ভোলানাথ মল্লিক, নেহেরুকে বারবার বলেছেন যে চীন কিন্তু আক্রমণ করতে পারে। কিন্তু নেহেরু শান্তি এবং মৈত্রীর কথা ভাবতে গিয়ে তিনি তখন কিন্তু ওই বুদ্ধদেবের কথা, অর্থাৎ বুদ্ধের যে বাণী, পঞ্চশীল এবং ইত্যাদি নিয়ে ভারত চীন ভাই ভাই, এই একটা মন্ত্রে তিনি কিন্তু উদারবাদ এবং শান্তির কথা বলতে গিয়ে তখন তিনি কিন্তু বুঝতে পারেননি যে এইরকমভাবে একটা আক্রমণ হতে পারে। এবং সেই আক্রমণে নেহেরু এতটাই দুঃখ পান
62 সালের যুদ্ধ, 64 সালে নেহেরু মানে তার প্রয়াণ হয়। আজ এত বছর পরে যখন আমরা সেই ভারত চীনের সেই যুদ্ধটাকে আমরা চোখের সামনে আবার এই ঘটনার মধ্যে দিয়ে স্মরণ করছি, তখন কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কিন্তু রোম্যান্টিসিজমে ভেসে গেলে চলবে না। চীন সম্পর্কে মানে এটা সবসময় বলা হয়, মণি দীক্ষিত, জেন দীক্ষিত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, তিনি লিখে গেছেন যে একটা বাগানে সাপ আছে, মালি রোজ বাগানে জল দেয় কিন্তু সে জানে একটা বিষাক্ত সাপ আছে, সুতরাং সাপ যদি কোনো কারণে ফোঁস করে সেজন্য উনি হাতে একটা লাঠি নিয়ে যেতেন। তো জেন দীক্ষিত লিখেছিলেন যে চীনকে কিভাবে মোকাবিলা করবে জানো, ওই মালিটার মতো, অর্থাৎ জল দিতে হবে গাছকে ফুল ফোটানোর জন্য, অর্থাৎ শান্তি প্রক্রিয়া চলুক, সীমান্ত আলোচনা চলুক, কিন্তু হাতে স্টিকটা রাখতে হবে, যে কোনো সময় চীন আক্রমণ করতে পারে। অর্থাৎ এই যে ঘটনাটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই যোগিন্দর সিং সাহানির, তিনি প্রাক মানে স্বাধীনতা ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে তারপরে তিনি 62 সালের চীন আর ভারত আক্রমণে তিনি প্রাণত্যাগ করছেন, এবং তিনি কিন্তু শিখ ধর্মাবলম্বী শুধু নন, মৃত্যুর প্রাককালে তিনি মন্ত্র উচ্চারণ করেছেন গুরু নানকের কথা স্মরণ করে, এবং সেই ঘটনাটাকে আজও কিন্তু শিখ রেজিমেন্টে, সত্যি কথা বলতে কি একটা চলচ্চিত্র পর্যন্ত বলিউডের ফিল্ম হয়েছে যোগিন্দর সিং সাহানির উপরে। সুতরাং এই ঘটনাটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক, ভবিষ্যতের তো পথ চলার জন্য অতীতের ঘটনাবলীকে আমরা স্মরণ করি। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ জয়ন্তদা।